অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মর্তুজা। পাঠে আমি শারমিন। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেব অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তু চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ে তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। আব্বু আম্মু দুজনে হাই ব্লাড প্রেশার, ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার, গোটা সংসার সবই বইছে আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। আন্টিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে। তার কর্মবিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবারসহ অন্তিকের বইয়ের ভারটাও নিশ্চুপ বহন করেছে তিনি। অন্তিক নিজেই এই লালবাতি জ্বালা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করেনি। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরেছিলেন। খেতে দিবি কোথা থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কতদিন যাব এই সামান্য কামাই নিয়ে? আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূর টেনে এনেছিলাম। তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে বহুত ছিল, সেসব এক লোহমায় গুঁড়ো করতে বাঁধেনি তো বিবেককে না। বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে। কী কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা আছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্য, মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এরপরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছেন। কোনো অভিযোগ আর করেনি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধহয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধারে না কোনো কিছুর। সে যে দুনিয়াতে আছে তার অস্তিত্বর খোঁজ পাওয়া মুশকিল। যেসবের পরদিন বড়বাজার দোকান নিল সে, সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিশ কেউ জানে না। আর না জানার প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়ে বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যে দোকান ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচা কিনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না। কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে। সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছুকে জানে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কী দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবে না আমার। রাখো তো, যাও এখান থেকে। অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বালা কখন জানো? জানি না। আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার তো কথা নাই। মার্জিয়া দাঁত খিচে আবার সামলালো নিজেকে। তোমার সামনে আসলে, তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তিত্তির করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘর ছাড়িয়ে থাকা কোটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন না,
তাহলে কোনো জবাব দিলে না? আসলে ভাবি এখনো বিয়ে করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারান্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবার বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15 তো পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে? কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন, যাই হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই একভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতের চাকরি পেতে হলে চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। গরম চোখ করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে? অনেক কারণ আছে, একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতে অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জানেওয়ালা, নাটক করলে বহুত কিছুই জানো না। তার ওপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার ওপর তোমার যা স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলেই হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গয়না দিয়ে নিয়ে যাবে। তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু হাসলো। বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে। সংকট কমানোর কী করে? কী এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। নিঃশ্বাস ফেলল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো, অন্তু। অন্তু মুখ বিকৃত করে গিয়ে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মহান বসে আছে। কেন এসেছে এই লোক? সেদিন সে গিয়েছিল, সে ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে, অন্তুকে বললেন। ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মহান, পিবিআই অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ালো। শুদ্ধতম হাসি পরিপাটি, এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে। শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রং পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সব কিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুচটা পরা, জোর ভুরুতে পুরুষ মানুষ এমনিতে একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ী ভাব নিয়ে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতাম না স্যার, এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়। এরপরে সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে তার ওপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা নয়। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর। ভার্সিটিতে তুমি কি করছিলে এখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেছে আপনাদের এরিয়াতে, জানেন না? সেটা তদন্তে আছি। স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস, এসব রাগ শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস। আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাটাই বদলে গেছে দেহের গড়নের। মুস্তাকিন মাথা নিচু করেও হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সে একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়া না গেলে অপমান করতেন। আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে আভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস 6 হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন, যা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবী সব আঙ্কেল টাইপের। তেলের ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন,
মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোরে যাব, দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকেই অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। সে হেসে ফেলল ও। স্যার, আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করছে কি না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপাদমস্তক দেখে বলেন, আন্দাজ করে কথা বলা অভ্যাস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছে। আগে তো মোটু ছিলে, শরীরে মেদ নেই, হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তত্তরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদির রঙের রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতোয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বারবার মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার, ছেলেদের লজ্জা পাওয়া অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল, স্যার এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। হুম, এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে। তুলে নে এক এক করে। আম্মা পানি দিলে না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরে খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভ্রু চুলকে হাসলো। এভাবে বললে সময়ে সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের খবর কি? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝল স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওইদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদলতে হয়ে গেছে। আর অমত করিনি। বিয়ে শাদি করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না যাচ্ছে? সময় কোত্থেকে সময় কোথায়? সংসারকে সময় দেওয়ার মতো সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ওপর ঘাড়ে ভর করে আছে, 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে। দুপুরে খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বু তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে, এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সদাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসের সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না। আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো। মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেলে মুস্তাকিন হাসলো। হাত দিয়ে তুলুন না। পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তু শরীরের অস্বস্তি জেগে বসলো। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে 2 দিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত, শক্ত লেগেছিল। আজ একদম তা লাগছে না, সহজ মিশুক ব্যক্তিসুলভ লাগছে। টয়লেটে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেওয়ার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলেহাজ দৃষ্টি। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওনার আড়াল করা মুখের ওপরে দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞাসা করলো, কোন ইয়ারে পড়ছেন? 2nd ইয়ারে, ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তু কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসে ফেললো। এই প্রথম বোধহয় সে 5টা মেয়ের মতো কারোর সামনে বেশ অপ্রস্তুত ও সংকুচিত হয়ে পড়ল। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো, আমি আপনার অনেক ছোট বোধ হয়। আপনি বলছেন শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড়ও না, মানে অতটা অন্তত বড় না।
যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়, মনে নেই। আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেইম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাতেদের সম্মান খুব কুকড়ে যায় আমার কাছে। তেজ আর শক্তি, বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা অথবা আচরণে। অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তু ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শে সে তো ছোটবেলা থেকে দেখছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গুটোতে গুটোতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন, নিজের জমিজমার সমস্যা কথা তুলে সব খুলে বলছেন। এবার একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আবার আসবি কিন্তু, অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরালো, কিন্তু খুঁজে চলল তার চোখ দুটো। অকারণেই বোধ হয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর কয়েকবার খেয়াল এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডে চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতাই হতে হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়াপনা সাধারণত আজাব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার, আসি। ফ্ল্যাটে যাবেন একদিন সময় করে, এক কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশে জয়কে দেখছে অন্তু। অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে। অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটা আছে। হুট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না। কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রের উপস্থাপন একটু ভাবতে বাধ্য হলো ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নেই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরছে খুব, ডেকো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বরটা আসবে হয়তো, চা বানিয়ে দেবো, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনে একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার ওপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিকশা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো। পানি ফুটে গেছে চা পাতি ঢেলে দিয়ে। আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরচারিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া। আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে যাওয়া মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়া বেগ কেমন, কম না বেশি? রাস্তায় বিছিয়ে আছে রক্ত গোলাপের কাঁটা নাকি রক্তরাঙা কৃষ্ণচূড়া? তবে রাস্তার রংটা লালচে। একটু কল্পনায় এলো অন্তুর।